লেখক আড্ডায় উপস্থিত হয়েছেন নিশাত সুলতানা। তার সঙ্গে আজকে আমরা আড্ডা দিব, কথা বলবো। তার একটি বই প্রথমা থেকে বেরিয়েছে, ডিজিটাল দৈত্য ও রিমির আশ্চর্য পেন্সিল বক্স। আজকাল দৈত্য কি ডিজিটাল হয়ে যাচ্ছে? সময়ের সাথে তাল মিলাতে গিয়ে আসলে দৈত্যদের ডিজিটাল হওয়া ছাড়া তো আর উপায় নেই। মানে প্রযুক্তির ছোঁয়া ভূতরাজ্যেও চলে গেছে। ভূতরাজ্য চলে গেছে, তাই তো মনে হচ্ছে। এই বইয়ের ছবি এঁকেছে, প্রচ্ছদ করেছে নিয়াজ চৌধুরী তুলি, প্রথমা প্রকাশ করেছে। এবং আমরা জানি যে নিশাত সুলতানার অনেকগুলো বই আছে, প্রথমা থেকে না, বিভিন্ন প্রকাশনী থেকে আছে। এই পর্যন্ত মনে হয় যে 23টা বই। 23টা বই কি বাচ্চাদের? সবগুলো বই আমার শিশুদের। এর মধ্যে 4টি বই আছে যেটা হলো বাংলার আবার ইংরেজি সংস্করণ, আর মানে একই বইয়ের বাংলা এবং ইংরেজি দুটো ভার্সনই আছে। আর কিশোরদের জন্য আছে, শিশুদের জন্য আছে, আর বড়দের জন্য আছে কলাম। বড়দের জন্য লেখা গল্প বই নেই, বই কখনো লেখা হবে বলে মনে হয় না। আমাদের আজকের লেখক নিশাত সুলতানা, তিনি একজন কলামিস্ট বটে, একটি বেসরকারি সংস্থায় উচ্চ পদে আসেন এবং লেখালেখি করেন। কতদিন হলো লেখালেখির সঙ্গে জড়িত? আমি লেখালেখি শুরু করেছি 2009 আমি প্রথম কলাম লিখি, সেটা ইংরেজি পত্রিকার সাথে। আচ্ছা আচ্ছা। তো তারপরে ইংরেজিতে যখন লিখলাম তখন আমার কাছে মনে হতো কি আমি একটা পার্টিকুলার একটা গ্রুপের কাছে আমি পৌঁছতে পারি, আমি সবার কাছে পৌঁছতে পারছি না। এরপর আমি বাংলায় লেখা শুরু করি, বাংলা টাইপিংটা শিখেছিলাম। তখন তো এখনকার মতো যে আপনি অভ্রতে লিখছেন সেরকম বিষয় ছিল না, বিজয়ে লিখতাম আমরা। তো লেখার পর যখন একটা দুইটা লেখা আমার প্রকাশিত হলো, তারপরে দেখলাম যে আসলে আমি পাঠকের অনেক রেসপন্স পাচ্ছি, আমাকে ইমেল করছে, নানাভাবে জানাচ্ছে। তো ওইটাতে আমি বেশ মজা পেয়ে গেলাম। তখন মনে হলো যে বাংলাতেই শুরু করা দরকার। তারপরে বাংলাতে লেখালেখি করলাম। আর গল্প লেখার কাহিনীটা খুবই মজার। সেটা হচ্ছে আমি তখন একটা রিডিং প্রজেক্টে কাজ করতাম, USAID ফান্ডেড। তো আমার পেশাগত জায়গা থেকে আসলে আমার কিছু বই কেনার প্রয়োজন হয়েছিল এবং আমি তখন বাংলা বাজারে গিয়েছিলাম। তো ওইখানে গিয়ে বেশ কিছু প্রকাশকের সাথে আমার কথা হয় এবং প্রকাশকরা যখন জানলেন যে আমি কলাম লিখি, আমি পড়াশোনা করেছি সাহিত্যে, ইংরেজি সাহিত্যে, এবং আমার কাজের পরিধি হলো শিক্ষা কর্মসূচিতে কাজ করতাম বিভিন্ন রকমের। তো তখন ওনারা আমাকে বললেন যে আপা একটা বই লিখতেন কিনা শিশুদের জন্য। তো প্রথম আমি লিখলাম, ক্রেতা হয়ে গেলেন, ওখানে গিয়ে লেখক হয়ে গেলেন। তো প্রথম একটা গল্পের বই লিখলাম, লিখে আপনার নিশ্চয়ই জানবেন দীপু মাহমুদের কথা। আমি কনফিডেন্স পাচ্ছিলাম না, আত্মবিশ্বাসের জন্য ওনার কাছে আমি বললাম যে ভাই আমি একটা গল্প লিখেছি, আপনি একটু পড়ে দেখেন কেমন হয়েছে। তো ভাই তখন গল্পটি পড়ে আমাকে বললেন যে আপনাকে দিয়ে শিশু সাহিত্য হবে। তাহলে আপনার লেখক হয়ে ওঠার পেছনে লেখক দীপু মাহমুদের বিশাল একটা প্রেরণা আছে। এবং ওই বইটি আমার ইউনিসেফ মিনা মিডিয়া অ্যাওয়ার্ড জিতে নেয়, অর্থাৎ প্রথম বইটি। আচ্ছা আচ্ছা, প্রকাশ করেছিল ওইটা হচ্ছে পঙ্খিরাজ প্রকাশন, নিপুর রঙিন একদিন। এটা ছিল শিশুদেরকে রং চিনানোর একটা গল্প, মজায় মজায় রং চিনানো। আপনার শিশু পাঠক, শিশুদের সঙ্গে কথা হয়? শিশুদের সাথে আপনি খুব অবাক হবেন যে গল্পগুলো না, আমার অনেকগুলো গল্পের প্লটই আছে শিশুদের কাছ থেকে। মানে শিশুদের ভাবনা যেখানে শেষ হয়, আমার ভাবনা সেখানে শুরু হয়। কিরকম সেটা? যেমন মনে করেন পিঁপড়ে পাড়ায় টুপুন নামে একটা গল্প আছে। তো ওই গল্পটার কাহিনীটা ছিল এরকম যে একটা পিঁপড়া সে যাচ্ছে, তো একটা শিশু সে দেখছে যে পিঁপড়াটা একটা মানে ভারী হয়তো একটা চালের টুকরা নিয়ে যাচ্ছে। তখন ও বলে তাকে যে তুমি এত কষ্ট করছো কেন, আমার এই খেলনা গাড়িটাতে ওঠো। তখন মানে পিঁপড়াটা রাজি হয় এবং সে সমস্ত চালগুলো তার খেলনা ট্রাকে উঠে, এরকম একটা স্টোরি। তো এটা এসেছিল আমার ছোট ছেলের মাথা থেকে। ও খেলছিল, আমি অফিসের কাজ করছিলাম তখন, কোভিডের সময় কাজ করছিলাম, ও বাসায় বসে বসে খেলছিল, পিঁপড়ার একটা লাইন যাচ্ছিল এবং ও তার হট হুইলসটাকে বারবার পিঁপড়াকে অফার করছিল যে এই তোরা এত কষ্ট করছিস কেন, তোরা এখানে ওঠ, হ্যাঁ আমি তোদেরকে নিয়ে যাচ্ছি। তখন আমার কাছে মনে হলো যদি মানে ও অনেকবার বলছে কিন্তু পিঁপড়া তো আর শুনবে না, তাহলে যদি ওর কথাটা শুনতো পিঁপড়াটা তাহলে কি হতো। তখন আমি ওইটাকে আমি স্টোরিতে নিয়ে আসলাম এবং পিঁপড়াটা নিয়ে গেল তার সমস্ত চালগুলোকে নিয়ে গেল, তাদের কলোনিতে গেল এবং যে নিয়ে গেল তাকে রানী পিঁপড়া একটা ছোট একটা মিষ্টির দানা দিল এবং সে মিষ্টির দানাটা খেয়ে পিঁপড়ার জীবন 1 ঘন্টার জন্য পেল। তো দ্যাট ওয়াজ দ্য স্টোরি।
তো এরকম আরো অনেক 23টা গল্প আছে। 23টা বইয়ের মধ্যে সবচেয়ে ভালো বই তো সবগুলো ভালো বই, হুম হুম। মানে আপনার কাছে কোন বইটা সবচেয়ে প্রিয়? আমার প্রথম বইটা আমার খুব পছন্দের, যেটা বলছিলাম যে প্রথম আমি লেখক হিসাবে যে বইটা আচ্ছা দিয়ে আচ্ছা, আত্মপ্রকাশ করলাম, তার পরের যে বছরে যে বইটা, যে গল্পটা মানে রং বেরোনোর, চেনার গল্প, রং চেনার গল্প একটা ছিল, যে যেটা বলো ওইটাই কি দীপু মাহমুদ পড়েছিল? দীপু মাহমুদ ওইটা পড়েছিলেন, আচ্ছা দীপুর আচ্ছা রঙিন একদিন। আচ্ছা আচ্ছা। তো ওইটা ছিল যে শিশুদের রং চেনা নিয়ে অনেক সময় জটিলতা কাজ করে। ওটা আসলে নিপু না, ওটা আসলে আমি, কারণ আমি আমার তাহলে শৈশবে শিশুদের জন্যই লিখবেন, মানে আমার এরকমই বড়দের ইচ্ছা যে আমি বড়দের জন্য বড়দের উপন্যাস, গল্প। বড়দের উপন্যাস লেখার জন্য আসলে যে ইনগ্রেডিয়েন্ট গুলো দরকার, আমার কাছে মনে হয় যে আমার ওইটা এখনো হয়নি। আর আমি শিশুদের জন্য লিখতে খুব মজা পাই। শিশুদের জগৎটা অনেক সরল, কারণ আমাদের বড়দের জগতে অনেক অনেক জটিলতা। তো এটা না আসলে আমার বিনোদনের একটা খোরাক। আমি ওদের জগতের মধ্যে ডুব দিতে পারি, ওদের জগতে জটিলতা নাই, অনেক নিষ্পাপ একটা সুন্দর পৃথিবী। তো ওখানে ডুব দিয়ে আসলে আমি আমার আপনার নিজের কি মনে হয় যে শিশুদের মতো করে বলতে পারেন, ওরা যা চায়, ওরা যা পড়তে ভালোবাসে, যেরকম চায় সেই রকম লেখাই কি আপনি লিখতে পারেন, আপনার মনে হয়? একটা সময় মনে হতো, মানে যদি বলি আমি 2 বছর আগ পর্যন্ত আমার এটা মনে হতো যে ওরা যা চায় আমি সেটা লিখতে পারছি, কিন্তু ইদানিং প্রযুক্তিটা এমন ভাবে ছড়িয়ে গেছে এবং শিশুদের বিনোদনের এত নতুন নতুন মাধ্যম তৈরি হয়েছে, তাদের চোখের সামনে অনেক অ্যানিমে, হ্যাঁ তারা কিন্তু বইয়ে থেকে যে অ্যানিমে বিভিন্ন কার্টুন গুলো আছে তারা ইউটিউবে দেখছে তাদের ডিভাইস গুলোতে। তো ওইটার সাথে আসলে বইয়ের যে কম্পিটিশনটা, সেটা বেশ আকাশ আর জমিনের একটা পার্থক্য, দূরত্বটা। তো সেই জায়গায় আসলে বইগুলোকে ঢুকানো এখন খুব বেশি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যেটা করি, আমি অনেক সময় ওদের কাছ থেকে শেখার চেষ্টা করি যে ওরা কি চায়, কোনটা ওদের ভালো লাগে। আহ, তো ওরা চায় তো সহজ মাধ্যম, এখন বইগুলো এই তো যে আসলে অত সহজ না। ডিজিটাল দুনিয়ায় আমরা প্রবেশ জি। করেছি, আবার পাশাপাশি বইও আছে, এটা কে জিতবে আসলে? বই কি হেরে যাবে? আহ, যদি বইগুলোকে আমরা সময়ের সাথে সাথে বইগুলোকে নিয়ে নতুন চিন্তা না করি, তাহলে বই অবশ্যই আমার কাছে মনে হয় পিছিয়ে যাবে। কিন্তু বইগুলো আসলে, আমরা অভিভাবকদের সাথে কথা বলছি, আমি তো দীর্ঘদিন আসলে শিক্ষার সাথে আছি, অভিভাবকদের সাথে বলছি, কমিউনিটির সাথে কথা বলছি, বইটা যেটা হচ্ছে কি অনেকটা জোর করা হচ্ছে শিশুদেরকে যে এটা পড়লে তোমার জন্য ভালো। হ্যাঁ, অভিভাবকরা এখন আগের থেকে সচেতন হচ্ছে, মানে উপদেশ দেওয়া হচ্ছে, হ্যাঁ তাই এটা তো? উপদেশ দেওয়া হচ্ছে এবং এটা তাদের জন্য বাড়তি একটা বিষয়। কিন্তু যে কার্টুনটা তাদের কাছে যাচ্ছে বা অ্যানিমে যেগুলো দেখছে, সেটা কিন্তু তারা খুব ন্যাচারালি নিচ্ছে। তো ওই ন্যাচারাল এবং যেটা আপনার জোর করে করা, হ্যাঁ ভালো কথা তো কেউ শুনতে চায় না। কোন ধরনের বই মানে শিশুরা, ছোটরা খুব আগ্রহ ভরে হাতে নেবে, পড়বে? শিশুদের জন্য সেই আমার ক্ষেত্রে কি আমাদের লেখকদের, প্রকাশকদের একটু নিশ্চয়ই বাড়তি ভাবনা দরকার? অবশ্যই ভাবনা দরকার। যেমন আমার কাছে মনে হয় যে এখন খুব বড় যদি হয় কন্টেন্ট, দীর্ঘ, সেই কন্টেন্ট গুলো পড়ার সময় আমি শুধু শিশুদের কথা বলবো না, আমাদের বড়দেরও কিন্তু আগের মতো আর সময় আমরা বইয়ের জন্য দিতে চাই না। আমরা যারা হুমায়ুন আহমেদ পড়ে বড় হয়েছে, আমরা যারা শীর্ষেন্দু সমরেশ পড়েছি, ইমদাদুল হক মিলন পড়েছি, আনিসুল হক পড়েছি, আমরাও কিন্তু এখন খুব তাড়াতাড়ি আমরা এইটা হাতে নিই। হ্যাঁ, তো শুধুমাত্র শিশুদের বলে আসলে লাভ নয়। আমার অনেক সময় মনে হয় যে বড় বড় যে আমাদের উপন্যাসগুলো আছে, যেটা আমাদের আহ, আহ, অহংকার, যেগুলো আমাদের ভালো লাগার যে বইগুলো, যেগুলো অবশ্যই পড়া উচিত পরবর্তী প্রজন্মের, ওগুলোকে আমরা একটু ছোট করে ভাবতে পারি কিনা, সেই গল্প মানে উপন্যাসগুলোকে ছোট পরিসরে? ছোট পরিসরে না, ওইটাতে আরেকটা ভার্সন হয়তো বা আচ্ছা হতে আচ্ছা, পারে। হ্যাঁ, মানে মানে যদি হয় 300 পাতা, তাহলে আমি হয়তো ক্লাসিক যেগুলো আছে জি ক্লাসিক সেগুলোর কথা যেগুলো বলছি। আছে সেগুলোকে হয়তো বা আমি হয়তো 100 পাতায় কিংবা 70 পেজে আমি ওটাকে নিয়ে আসলাম। আর শিশুদের জন্য যেটা আমার কাছে মনে হয় যে খুব রঙিন বই দরকার, খুব বেশি কন্টেন্টের ভারে জর্জরিত না, এবং এই যে অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট অবশ্যই দরকার। এখানে আমরা যারা শিশু সাহিত্যে কাজ করছি, বইয়ের বাজারের যে অবস্থা, মানে শিশুদের বইয়ের বাজারের যে অবস্থা, সেখানে না আসলে শিশুদের বয়স এবং তাদের শ্রেণী উপযোগী যোগ্যতা, প্রান্তিক যোগ্যতা, এইগুলোকে মাথায় রেখে বইয়ের সংখ্যা বাজারে খুবই কম। তো সেটাকে যদি করা হয় যে আমার আসলে 5 বছর বয়সের শিশুর জন্য আমি যদি এখন একটা 1200 শব্দের বই দিই, তাহলে তো সে এটা নেবে না। সে তো মাত্র অ্যালফাবেট গুলোকে চিনতে শিখছে, তাহলে অ্যালফাবেট গুলো দিয়ে আমি কয়েকটা বর্ণ দিয়ে আমি একটা বই তৈরি করি না কেন? হুম,
সেটা হলে আমার মনে হয় শিশুদের জন্য ভালো হয়। লেখালেখির চর্চা মানে কিরকম হয়, মানে রেগুলার লিখেন? রেগুলার খুব লেখা হয় না, আমি চেষ্টা করি যে সপ্তাহান্তে অর্থাৎ ছুটির দিন যেটা শুক্রবার শনিবার, যেহেতু আপনি মানে বললেন তাহলে আমার কাজের পরিধি একটা মানে পেশাগত, মানে সপ্তাহে 2 দিন লিখেন? সব 2 দিনও হয় না, এখানে হয়তো বা কিছু মিডিয়ার এনগেজমেন্ট থাকে, আবার সামাজিক আমরা সবাই সমাজে বাস করি, সামাজিকতা কিছু পালন করতে হয়, তো সব মিলিয়ে যখনই সময় পাই হয়তো একটু বসি। আর এছাড়া অনেক সময় ঈদের ছুটি বা অন্য কোনো ছুটিকে এখন কি নিয়ে ব্যস্ত একত্র করে লেখালেখির দিক আমি থেকে? মানে লেখালেখির দিক থেকে তো কলামগুলো তো লিখি আমি, যে যখন যেইটার বাচ্চাদের ইস্যু বই লেখা, বা বাচ্চাদের বই যেটা শিশুদের জন্য একটা কাজ করছি, সেটা হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা বইয়ের কাজ করছে, এটা কিশোর আচ্ছা। উপন্যাসের একটা কাজ করছে, যেখানে একটা সত্যি ঘটনা অবলম্বনে লেখা। একটা ক্যাডেট কলেজের একটা স্টুডেন্ট ছিল না 1971 সালে, সে ক্লাস 9-এ পড়তো, এবং ক্লাস 9-এ পড়াকালীন সময় সে মুক্তিযুদ্ধে অংশ নেয় এবং মুক্তিযুদ্ধে সে শহীদ হয়। মানে তাকে ঘিরে এবং তার বেড়ে ওঠা, তার শৈশব, সবকিছু মিলে, এবং কাজটি যেহেতু সত্য ঘটনার অনেকটা অবলম্বন করে, তো সেখানে আমাকে বেশ পড়াশোনা করতে হচ্ছে, সেই স্টোরিগুলোকে কালেক্ট করতে হচ্ছে। সেই সময় কার, এখন তো আসলে সেই সময় বেঁচে আছেন এই মানুষগুলো প্রায় নেই বললে চলে, তো তাদেরকে যোগাযোগ করে কাজটা করাটা বেশ কঠিন, কিন্তু আমার কাছে মনে হয় যে মুক্তিযুদ্ধের সঠিক কাহিনীগুলো বা সঠিক ইতিহাসটা এখন তুলে ধরা দরকার। হ্যাঁ, তো সেটার একটা কাজ করছি, মোটামুটি স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। এরপর হয়তো আর একটু গুছিয়ে নিব অনেক লেখাটাকে। ধন্যবাদ নিশাত সুলতানা। আমরা কথা বললাম তার সঙ্গে লেখক আড্ডায়। তার বই ডিজিটাল দৈত্য, রিমি রাষ্ট্রীয় পেন্সিল বক্স, এটা বেরিয়েছে, প্রথম প্রকাশন প্রকাশ করেছে। আমরা আশা করি নিশাত আগামীতেও প্রথমাকে বই দেবে, ইচ্ছা আছে তো? অবশ্যই, আমি তো প্রথমাকে কন্টিনিউ করতে চাই, কিন্তু একটাই সমস্যা যে খুব বেশি রকমের ব্যস্ত থাকে, কাজের সময়টা, লেখার সময়টা কম পাই, তবে ইচ্ছা আছে অনেক। আমাদের এই আড্ডায় যারা যুক্ত ছিলেন, যারা দেখবেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকে